রাত তখন 2টা। হরিশপুর গ্রাম গভীর অন্ধকারে আচ্ছন্ন। ভাঙাচোরা টিনের এক কামরা ঘরটিতে শুয়ে আছে ধীরু, তার স্ত্রী মিনা আর তাদের একমাত্র ছেলে বছর 5-এর সুমন। ধীরুর চোখে ঘুম নেই। হাতে মৃদু আলো ছড়ানো লণ্ঠনটা নিয়ে চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এই সময়ও রিক্সা নিয়ে বেরোবে? শরীরটা তো একদম সেরে ওঠেনি। না মিনা, আর থাকা যাচ্ছে না। ঘরে একটাও টাকা নেই। ছেলেটা কাল রাত থেকে না খেয়ে আছে। সকালে উঠে খেতে চাইবে। তোমারও ঔষধ লাগবে। কিন্তু রাত 2টা বাজে, এখন কে যাবে রিক্সায়? জানি না গো, হয়তো শেষ ট্রেনে কেউ নামবে। আশেপাশে গ্রামের একটিও যাত্রী পেলে কিছুটা টাকা হবে। তুমি চিন্তা করো না, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমি সকাল নাগাদ কিছু একটা ব্যবস্থা করে আসছি। ধীরু রিক্সা টেনে বাইরে বেরিয়ে গেল। জনশূন্য রাস্তা। রাত তখন 2:10। ধীরু ধীরে ধীরে রিক্সা চালাচ্ছিল। শরীরে এখনো পুরো জোর নাই। দূরের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে ঘন কুয়াশায়। ভ্যানের চাকায় খসখস শব্দ করে এগিয়ে চলেছে অন্ধকারের ভিতরে। আর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে একের পর এক দুশ্চিন্তা। পাবো তো একটাও প্যাসেঞ্জার? না, উপরওয়ালা এতটা নির্দয় হবে না। ঠিকই পাবো। ট্রেনে যাই, শেষ ট্রেনের আগেই পৌঁছাতে হবে স্টেশনে। হঠাৎ সামনে আরেকটি রিক্সা দেখতে পাই। এই রাতে আবার কে রিক্সা নিয়ে বেরিয়েছে? একটু জোরে প্যাডেল টেনে কাছে যেতে ধীরুর চোখ কপালে উঠল। এ কি, চালক কোথায় গেল? মুহূর্তে ভ্যানটি থেমে যায়। ধীরু ভয় পেয়ে ব্রেক করে, আর তার রিক্সা গিয়ে পাশের একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। দূর ছায়, কিছুই তো নাই। চোখে যা তা দেখছি। শরীরটা এখনো ঠিক হয়নি, তাই এসব চোখে ভাসছে। শেষমেশ ধাক্কা মেরে বসলাম। যাক, ভ্যানটা অন্তত অক্ষত আছে। হালকা কাঁচতে কাঁচতে সে ভ্যানটাকে গাছ থেকে সরিয়ে রাস্তায় তুলে নেয়। কুয়াশায় ঢেকে থাকা পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভালো করে দেখে ধীরু, বলছিলাম কি ভাই, আমাকে একটু বেগমপুরে পৌঁছে দিবেন? আওয়াজটা রাস্তার ওই পাশের একটা অশ্বত গাছের পাশ থেকে আসলো। ধীরু চমকে উঠল। কে 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 ওখানে? আমি হরনাথ বাড়ুচ্ছি। অশ্বত গাছের পাশে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক, কিন্তু চেহারায় ভঙ্গিমায় এক এমন রাজসীয় ভাব যেন শহরের কোনো নামজাদা মানুষ ভুলবশত গ্রামে চলে এসেছে। পরনে ঝকঝকে সাদা এক পাঞ্জাবি, পায়ের গোড়ারি পর্যন্ত নেমে আসা পাজামা, কাঁধে একটা লাল সাইড ব্যাগ। চাঁদের শেষ আলোয় হালকা চকচক করছে চোখের ভারী ফ্রেমের চশমা। ধীরু রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে রইল। সে এত বছর গ্রামে থেকেও এমন কোনো মানুষ আগে কখনো দেখেনি। লোকটি কিছুটা এগিয়ে এসে বলল, আপনি ঠিক আছেন তো? আমি হরনাথ বাড়ুচ্ছি। ওই যে নদীর পাড়ের লাল বাড়িটা আমার পৈতৃক ভিটে। ওখানে তো কেউ থাকে না বাবু। এখন ফিরেছি। শেষ বয়সটা নিজের ভিটে মাটি ছোঁয়ার ইচ্ছে হয়েছে। হঠাৎ ধীরুর নজর যায় লোকটার পায়ের দিকে। পায়ের পাশে রাখা দুটো লম্বা লম্বা চটের বস্তা, মুখগুলো লাল দড়ি দিয়ে বাঁধা, আর বস্তার গায়ে লাল ছোপ ছোপ দাগ। এই সময় এখানে আপনি একা একা এই সব মালপত্র নিয়ে কি ভ্যানের অপেক্ষা করছিলেন? ভাগ্যিস আমি এলাম। উঠুন উঠুন, উঠে বসুন। হ্যাঁ ভাই, আমার ভাগ্য খুবই ভালো।
তাই আজ রাতে তোমাকে পেলাম। এই দুটো একটু হাত লাগাতে হবে যে। এ কি, যেন সিমেন্টের মতো ভারী, আর এত ঠান্ডা কেন? ধীরু বেশ চিন্তায় পড়ে যায় আর চুপচাপ ভ্যান চালাতে থাকে। কি ভাই, আপনি তো বেশ চিন্তায় পড়ে গেলেন। ভাবছেন এই বস্তায় কি আছে? না না বাবু, তেমন কিছু না। আজ একটু শরীরটা খারাপ, তাই বস্তাগুলো একটু বেশি ভারী মনে হলো। গিন্নি বারণ করছিল, তুমি এখনো অসুস্থ, তুমি পারবে না। আমি শুনিনি, না শুনে চলে এলাম ছেলেটার কথা ভেবে। যে বাবা সন্তানের মুখে খাবার তোলার চেষ্টা করে, ঈশ্বর তাকে নিরাশ করে না। ঈশ্বর ঈশ্বর থাকলে হয়তো আমাদের দারিদ্রতা কিছুটা কমতো। দারিদ্রতা নয়, লোভী মানুষকে শেষ করে। ধীরু হারানাথের চোখের দিকে তাকায়, তার চোখে মুখে এক অদ্ভুত ভঙ্গিমা। ভ্যান টানতে টানতে ধীরু এসে পৌঁছায় বেগমপুরের একটি পরিত্যক্ত সুগার মিলের কাছাকাছি। দূরের রেল লাইনে হুইলসেল বাজিয়ে শেষ ট্রেন ঢুকলো স্টেশনে। ট্রেনের ঝিকিঝিকি শব্দ ভেসে আসছে রাতের কুয়াশা ভেদ করে। সেই শব্দের মাঝে মাঝে ধীরুর যেন মনে হলো কেউ যেন কথা বলছে। ঠিক মিলের সামনে জায়গায় আসতে দাও, এখন চুপ করে থাকো দেখিনি। অন্ধকারের ভেতরে পিছন থেকে হালকা ফিসফিসানি শব্দ ভেসে আসলো তার কানে। ধীরুর মনে এক অজানা ভয় ঢুকে গেল। বুক ধকধক করছে, শরীর কাঁপছে। মনে মনে ভাবছে, আমি কি ভুল করলাম? এই রাতে এনার সাথে আসা কি ঠিক হলো? আর এই বস্তাগুলোতেই বা কি আছে? এমন সময় সুগার মিলের সামনে পৌঁছাতেই হঠাৎ পিছন থেকে হারানাথের কণ্ঠ ভেসে এলো। দাঁড়াও, এখানেই নামবো। ধীরু চমকে উঠল। কুয়াশার অন্ধকার আরো গাঢ় হয়েছে, হারানাথের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ধীরু থেমে যায়। এ তো পুরনো কারখানা বাবু, কেউ আসে না এখানে, আর আপনি এইখানেই নামবেন? হারানাথ বলে, আমাদেরকে এনেছিল আর ফিরতে দেয়নি। এই বস্তাগুলো এখানেই নামিয়ে দাও ধীরু। ধীরু ভ্যান থেকে নামতে যাবে এমন সময় বস্তাগুলো যেন নড়ে উঠল। কি, এগুলো নড়ছে কেন? কি আছে এতে? পুরনো হিসেবের জিনিস। তুমি ভয় পেও না ধীরু, তুমি ওদের থেকে আলাদা। হঠাৎ বস্তাগুলো ভ্যানের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যেই ভ্যানটা যেন নিজের থেকে চলতে শুরু করলো। ধীরু আতঙ্কে রিকশায় বসে পড়ল। প্যাডেলে কেউ চাপ দিচ্ছে না, তবুও যেন, থামো থামো বলছি, কে 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 চালাচ্ছ ভ্যান? থামো থামো বলছি। কিন্তু ভ্যান তার কথা শুনছে না। কে 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 চালাচ্ছ ভ্যান? থামো থামো বলছি। ধীরে ধীরে গতি বাড়িয়ে বাঁকা রাস্তা পেরিয়ে নদীর পাশ দিয়ে এগোতে লাগলো। চাঁদের ফিকে আলোয় ধীরুর চোখে পড়ল দূরে কুয়াশার আড়ালে দাঁড়িয়ে আছে এক পুরনো লাল বাড়ি। রিক্সা গিয়ে থামলো সেই লাল বাড়ির সামনে। ধীরু ভ্যান থেকে নামতে না নামতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে হারানাথ আর তার স্ত্রী মালতী দেবী। ধীরুর ঘরে ভোরের সূর্যের আলো ঢুকেছে। মিনা ঘুম ভাঙিয়ে দরজা খুলে দেখে ধীরু ফিরছে, হাতে পুরনো একটা লাল ব্যাগ। এগুলো কি? কোথা থেকে আনলে? এক ভদ্রলোক দিয়েছিলেন, নাম হারানাথ বাড়ুচ্ছে। ওই নামটা, ওই নামটা! এই গ্রামে তো অনেক বছর আগে এমন একজন খুন হয়েছিলেন। হ্যাঁ, হয়তো তাই। এই বাড়ি ছিল আমাদের প্রাণ ধীরু।
বিশ্বাসঘাতকতায় সব হারিয়েছিলাম আমরা। সেদিন শহর থেকে ঠিক করেছিলাম জীবনের শেষ সময়টা গ্রামের মাটিতেই কাটাবো। রাতের শেষ ট্রেনে ফিরছিলাম, তোমার মতোই এক ভ্যান বাওলা আমাদের উঠিয়ে নেয়। বলেছিল লাল বাড়ির সামনেই নামিয়ে দেবে, কিন্তু লোভের বশে সে আমাদের কারখানার সামনে নিয়ে আসে। আর আমরা বুঝতে পেরে সব টাকা গহনা এই লাল ব্যাগে পুরে ওই অশ্বত্থ গাছের কাছেই লুকিয়ে ফেলি। সে আমাদের কাছে কিছুই না পেয়ে রেগে আমাদেরকে মেরে বস্তায় পুরে এই কারখানার মধ্যেই ফেলে দেয়। আজ তুমি এসে আমাদের শান্তি দিলে, প্রতিশোধের আগুন নিভল। বুঝলাম সব ভ্যান চালক এক নয়, ভালো মানুষ এখনো আছে। ধীরু বস্তাগুলোকে দরজার সামনে রাখে। বাড়ির দরজাটা আস্তে আস্তে নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সে ব্যাগ খুলে দেখে সোনার গহনার উপর কয়েন আর একটা চিঠি। যে মানুষ রাতের অন্ধকারে নিজের সন্তানের মুখে খাবার তোলার স্বপ্ন দেখে, এত অভাবের মধ্যেও যাকে লোভ গ্রাস করতে পারে না, তারই প্রাপ্য এই প্রাপ্তি। এই সম্পদ তোমার পরিবারের, আমার পরিবারের দোষীদের শাস্তি আইন দিয়েছে। এই সম্পদ তোমার পরিবারের হাতে তুলে দিতে পেরে আমাদের আত্মা আজ শান্তি পেল। ধীরু, চিরবিদায়, সুখে থেকো। ইতি হরনাথ বাড়ুচ্ছে। চিঠি পড়ে মিনা আর ধীরুর চোখে জল এসে গেল। সব আত্মা ভয় দেখাতে আসে না, কিছু আত্মা শান্তিও দিয়ে যায়। চিরজীবন তাদের স্মৃতিতে রইবে হরনাথ বাড়ুচ্ছে।